আচ্ছা, সো আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রির একটা ক্লাস যেখানে আমরা অ্যাটমিক স্ট্রাকচার টপিকটা শেষ করব। সো অ্যাটমিক স্ট্রাকচারের জন্য আমরা যে বইটা ফলো করতেছি ওইটা হচ্ছে মার্টিন সিলভারবার্গের এই বইটা, দ্য মলিকিউলার নেচার অফ ম্যাটার অ্যান্ড চেঞ্জ, কেমিস্ট্রি, সেভেন্থ এডিশন। এই বইটা ফলো করতেছি। এটা অলরেডি আমাদের পিডিএফ এ দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের এই চ্যাপ্টারটা দেখতে হবে, যে অ্যাটমিক স্ট্রাকচারের উপর যে চ্যাপ্টারটা। সো ওইটা আমরা এখান থেকেই শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি অ্যান্ড অ্যাটমিক স্ট্রাকচার। সো বুঝতে হবে যে এখানে শুধুমাত্র আমাদের অ্যাটমিক স্ট্রাকচার নাই, এখানে আমাদের কোয়ান্টাম থিওরি নিয়েও কিছু আলোচনা আছে। এখন ওই দিকে যাওয়ার আগে এখানে কিছু বেসিক কথাবার্তা বলা হয়েছে। আই গেস তোমাদের যদি সময় থাকে তাহলে এইগুলা পড়ে নিবা। বাট আমরা মেইন জায়গায় ঢুকে যেতে চাচ্ছি। প্রথমে নেচার অফ লাইট এটা সম্বন্ধে কিছু কথা জানতে হবে, কারণ এখানে স্পেকট্রা বা লাইন স্পেকট্রার অনেকগুলো টপিক আছে যেগুলো আমাদের পরীক্ষায় অনেক সময় রিটেনে চলে আসে। মানে 10 মার্ক বা 12 মার্কের কোশ্চেন এইখান থেকে প্রশ্ন চলে আসে। সো এখান থেকে যেই জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলোর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি জিনিস এটা এখানে বলা হয়েছে। তারপরে এখানে বিভিন্ন ডেফিনেশন দেওয়া হয়েছে, যে ফ্রিকোয়েন্সি কি, ওয়েভলেন্থ কি, তারপরে স্পিড অফ লাইট কি, তারপরে হচ্ছে অ্যামপ্লিটিউড কি জিনিস, এগুলো সম্বন্ধে বলা হয়েছে। আই থিঙ্ক যেগুলো যারা বইটা পড়ে তারা সবাই জানে, না জানার কিছু নাই। এগুলা ইন্টারমিডিয়েটের বেসিক বিষয়, এবং এসএসসি 9 10 এগুলা কিছুটা ছিল। সো ফ্রিকোয়েন্সি কি, এই বইয়ের ডেফিনেশন যদি লিখতে চাই তাহলে লিখবে যে দ্য ফ্রিকোয়েন্সি of electromagnetic radiation is the number of complete waves or cycle that pass a given point per second. মানে এক সেকেন্ডে কতগুলো ওয়েভলেন্থ পাস করতেছে ওইটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলতেছি। ওকে, ওকে। আর wavelength কি জিনিস? Wavelength is the distance between any point on a wave and the corresponding point on the next crest or trough of the wave. তার মানে এটাও আমরা নিশ্চয়ই জানি, এটা না বোঝার কিছু নাই, যে এই পয়েন্টটা ফার্স্ট ক্রেস্টের উপর যে পয়েন্ট আছে এবং তার করেসপন্ডিং ইমিডিয়েট পরে যে আরেকটা ক্রেস্ট আছে, এই দুইটা পয়েন্টের মধ্যকার যে ডিস্টেন্স ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েভলেন্থ। এটাকে ওয়েভলেন্থ বলতেছে। তেমনি ভাবে ট্রাফ আছে, ট্রাফ বলতে নিচেরটা খাজ বোঝানো হয়। সো এই দুইটার মধ্যকার যে ডিসটেন্স, ওই ডিসটেন্সকেও আমরা ল্যামডা বলতে পারি বা ওয়েভলেন্থ বলতে পারি। ওকে, সো এটা হচ্ছে ওয়েভলেন্থের ডেফিনেশন গেল সিলভারবার্গের বইয়ের অনুযায়ী। মানে স্পিড কি? দ্য স্পিড অফ এ ওয়েভ ইজ দ্য ডিস্টেন্স ইট মুভস পার ইউনিট টাইম। এটা আমরা অবভিয়াসলি জানি যে ডিস্টেন্স ট্রাভেল পার ইউনিট টাইম বাই এনি ওয়েভ ইজ দ্য স্পিড অফ দ্য ওয়েভ। কোনো সমস্যা নেই। আর হচ্ছে এটার ভ্যালোসিটি কত সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, এবং সি হচ্ছে 3 × 10⁸ এটা আমরা ইউজ করে থাকি। এগুলো খুবই বেসিক কথাবার্তা, এগুলো কথা বলার কিছু নাই, ওই জন্য আমি বইয়ের থেকে করাইতেছি মেইনলি। অ্যামপ্লিটিউড কি জিনিস? অ্যামপ্লিটিউড বলতেছে the amplitude of a wave is the highest of the crest or depth of the trough. So আপনার যদি একটা ক্রেস্ট থাকে ওইটার জন্য যে ম্যাক্সিমাম হাইট ওইটাকে আমরা অ্যামপ্লিটিউড বলতেছি। তেমনি ভাবে ট্রাফের জন্য যে ম্যাক্সিমাম ডেপথ ওইটাকে আমরা কি বলতেছি? অ্যামপ্লিটিউড বলতেছি। সো অ্যামপ্লিটিউড আই গেস বোঝা গেছে। এখানে হচ্ছে আমাদের ওই রেঞ্জটা দেয়া আছে, যে ওয়েভ লেন্থের ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ লেন্থের উপর বেস করে এটার কোন রিজিয়নে কোনটা পড়ে, কোথাও রেডিও ওয়েভস পড়তেছে, মাইক্রোওয়েভস দেন এক্স রে। আই গেস এটা একবার দেখলেই যে কেউ বুঝবে। এর পরবর্তীতে এখানে খুব ইজি কিছু প্রবলেম আছে, এগুলো ইচ্ছা করে আমি পড়াবো না, এগুলো আপনারা যদি দেখেন দেখলেই বুঝতে পারবেন। যে প্রবলেম এ বলতেছে ডেন্টাল hygienist uses X-rays lambda বলে দিছে 1 Armstrong, that means 1 × 10⁻⁻10 Armstrong, সরি আর্মস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻10 মিটার হবে। তারপরে এখানে বলে দিছে যে while the patient listens to a lambda is equal to 327 centimeter and looks out the what is the frequency of the electromagnetic radiation from each source। মানে বিভিন্নটার ক্ষেত্রে আপনার ল্যামডা বলে দিছে, আপনার নিউ বের করতে বলতেছেন, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, কোনো বিষয় এই জিনিস কখনো আসবেও না। সো এগুলো স্কিপ করা যাইতে পারে। এখানে লাইটের কিছু ন্যাচারের কথা বলছে, যে এটা রিফ্র্যাকশনের যে বিষয় ঘটে ওইটা বলছে। এর পরবর্তীতে এখানে যে ডিফ্রাকশনের ঘটনা ঘটে এটাও বলছে, যে লাইটের মধ্যে এই সকল ন্যাচার আছে, এগুলো আমরা জানি, আমরা যারা ফিজিক্স করছি তারা অলরেডি এগুলো জানি, এগুলো নিয়ে এত ডিটেলস আলোচনা করার কিছু নাই। তারপরে এখান থেকে কোনো কোশ্চেনও তেমন একটা আসে না, কেন লিখে রাখছে, বাট আপনারা স্কিপ করতে পারেন এগুলো। কোয়ান্টাইজেশন অফ এনার্জির ব্যাপারে এখানে আছে ইকুয়াল টু এন এইচ নিউ।
এখানে এই পয়েন্টটা দেখা যেতে পারে যে প্ল্যাঙ্কের এক্সপ্লানেশন যেটা আছে কোয়ান্টাম থিওরি in 1900 the German physicist Max Planck developed a formula that fit the data perfectly. To find a physical explanation for his formula, Planck assumed in a self-proclaimed act of despair that the hot glowing object could emit or absorb only certain quantities of energy. এই যে certain quantities of energy মানে এটা কিছু নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি সবসময় এমিট অথবা অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? এবারে কিছু করতে পারে না, ওই নির্দিষ্ট অ্যামাউন্টটা কি বলতেছে, where E is the energy of the radiation, nu is the frequency, n is the positive integers, n কি positive integers 1 2 3 and so on, called a quantum number, and h is Planck's constant, এবং Planck constant এর ভ্যালু আমরা জানি 6.626 × 10⁻34, এবং এটা আমরা নিশ্চয়ই জানি যে এই যে ইচ এনার্জি প্যাকেট ইজ কল্ড এ কোয়ান্টাম, এগুলো আসতে পারে। সো আর এগুলো আই থিঙ্ক যে আমরা অলরেডি জানি। আর দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট অ্যান্ড দ্য ফোটন থিওরি অফ লাইট, এখানে কি বলতে আছে যে দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে, এগুলো আসলে নাই আমাদের সিলেবাসের মধ্যে, আমরা এগুলো স্কিপ করতে পারি। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কেন জানি না অ্যাডমিশন থেকে শুরু করে কুয়েটে ট্রান্সফার পরেও স্যাররা এখান থেকে কোশ্চেন দিতে পছন্দ করে। সো চলেন আমরা দেখি এখানে অ্যাটমিক স্পেক্ট্রাম এন্ড রিডবার্গ ইকুয়েশন থেকে, এটা যারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন তাদের কাছে এই চ্যাপ্টার কিছুই না, তারপর আমি একটু তাড়াতাড়ি চাই। এই যে এই ইকুয়েশনটা আমাদের জানতে হবে 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, এটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য প্রযোজ্য, এগুলো আই গেস আমরা সবাই জানি। এরপরে এগুলো যদি স্কিপ করেন একবারে, এখান থেকে এইসব প্রবলেম দিতে পারেন যে এনার্জি কত হবে। আর এই অঙ্ক থেকে আমাদের সময় একটা প্রবলেম দিছিল, সো আপনাদের সময় আসতে পারে যে ওয়েভলেন্থ কত হবে, ওই যেই প্রবলেম বইটা প্রতি বছর এসে থাকে যে এই জিনিস। সো এটা একটা, সো এই টপিক কমপ্লিকেটেড কিছুই নাই, এখানে পেছনের কিছু আমি দেখি না, তারপর আমরা সামনে যাই। আচ্ছা, যেখানে নতুন আছে সেটা হচ্ছে এর পরবর্তীতে ডি ব্রগলি ওয়েভলেন্থ, এটা আমরা জানি যে এখানে এরকম প্রবলেম যদি বলে যে ফাইন্ড দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এন ইলেকট্রন উইথ এ স্পিড অফ 1 × 10⁶ মিটার পার সেকেন্ড, ইলেকট্রন ম্যাস সবকিছু দিয়ে দিছে। তো ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা কিভাবে বের করতে পারি, খুবই ইজি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। এখানে আপনার এইচ এর ভ্যালু অলরেডি আমরা একটু আগে দেখে আসছি, 6.626 × 10⁻34, 626 × 10⁻34। এম এর ভ্যালু বলে দিছে আর ভি এর ভ্যালু বলে দিছে, করার কোনো মানেই হয় না। আচ্ছা, সো এত দূর তো চলে আসলাম, মেইনলি আসবে কি, হিজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল স্টেটমেন্টটা আসতে পারে, এই জন্য এটা আন্ডারলাইন করা। এখানে বলতেছে ইন 1927 দ্য জার্মান ফিজিসিস্ট ওয়ার্নার হিজেনবার্গ postulated the uncertainty principle, which states that it is impossible to know simultaneously the position and momentum of a particle. আমরা obviously এটা জানি, এখানে del x into m del u is greater than equal h by 4 pi, and then del x is the uncertainty of position, del u is the uncertainty of speed. এখন এখান থেকে এই অঙ্কটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, এই অঙ্কটা অনেকে প্রথমবার দেখলে হয়তো বা নাও পড়তে পারে। এখানে বলতেছে an electron moving near an atomic nucleus has a speed of 6 × 10⁶ মিটার পার সেকেন্ড প্লাস মাইনাস 1%। এখানে প্লাস মাইনাস 1% এটা বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের আনসার্টেনিটি। মানে আনসার্টেনিটি কেন বলতেছি, কারণ স্পিড 6 × 10⁶ প্লাস 1 মিটার পার সেকেন্ড হইতে পারে, মানে ইউ এর 1 মিটার পার সেকেন্ড হইতে পারে, অথবা মাইনাস 1 মিটার পার সেকেন্ড হইতে পারে ওই কার যেই ভেলোসিটিতে চলতেছে ওইটার। এখানে আমাদের সেটা হচ্ছে 6 × 10⁶। এখন বলতেছে হোয়াট ইজ দ্য আনসার্টেনিটি ইন ইটস পজিশন। সো ফার্স্ট অফ অল আমাদের ডেল ইউ বের করতে হবে। ডেল ইউ অলরেডি জানি যে এটা হচ্ছে আনসার্টেনিটি অফ ভেলোসিটি, সেটা হবে হচ্ছে 6 × 10⁶ এর 1%, দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই 100, যেটা আমরা পাইতেছি 6 × 10⁴ মিটার পার সেকেন্ড। এখন হোয়াট ইজ দ্য আনসার্টেনিটি ইন ইটস পজিশন, ওটা যদি আমরা বের করতে চাই আমাদের ফর্মুলা অলরেডি রেডি আছে, m into del u is greater than equal h by 4 pi. আই থিঙ্ক সবকিছু আমাদের জানা আছে। ইলেকট্রনের কথা বলছে, ইলেকট্রনের ম্যাস আমরা ইনপুট দিতে পারি, del u এর ভ্যালু এই যে এখান থেকে পেয়ে যাচ্ছি, h এর ভ্যালু আমরা জানি, পাই এর ভ্যালু আমরা জানি, এখান থেকে del x এর ভ্যালু আমরা বের করতে পারবো।
greater than equal 10 to the power minus 9 মিটার। ওকে, এনিওয়েজ শুধুমাত্র এখানে ক্যাচ ছিল যে ডেল ইউ এর ভ্যালুটা বের করতে পারে কিনা। আচ্ছা, এরপরে আচ্ছা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল এখান থেকে একটু জটিল হওয়া শুরু করে, কারণ এটা ডিটেলস আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল না। এখানে বলতেছে in 1926 Erwin Schrödinger derived an equation that is the basis for the quantum mechanical model of the hydrogen atom. ভালো কথা, two central aspects of the quantum mechanical model concern the atomic orbital and the electron's probable location. Schrödinger equation মেইনলি ইলেকট্রনের প্রবাবল লোকেশন ফাইন্ড আউট করার জন্যই ব্যবহার করা হয়। এখন এখান থেকে আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলা হয়তোবা স্যাররা লিখবে না, লিখলে দেখেন এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর। এই যে এই অপারেটরটা দেখতেছেন, এটাকে আমরা বলি হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। সো এতদিন পর্যন্ত আমরা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন হাজারিনাক স্যারের বই অন্যরকম দেখে আসছি, বাট এখানে এই মোতাবেকও থাকতে পারে। তখন যদি আপনাকে এই এইচ এর মতো কোন একটা লেটার দেখেন, বুঝবেন এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। এবং হ্যামিল্টনিয়ান অপারেটর আসলে কি? হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে এই যে এখানে নিচে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে বলতেছে যে the symbol H called the Hamiltonian operator represents a set of mathematical operations that when carried out with a particular psi yes on the each solution of the equation gives an energy state associated with a given atomic orbital. আমার এগুলো পড়ারও অবভিয়াসলি রিজন আছে, কারণ কোশ্চেন এখান থেকে আসবে। এখানে বলতেছে an orbit of an electron's actual part around the nucleus whereas an orbital is a mathematical function that describes the electron's matter wave but no physical meaning. সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে অরবিটাল একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, এটার কোনো ফিজিক্যাল মিনিং নাই। ওকে, আর সাই স্কোয়ার কি জিনিস? এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি প্রকাশ করে। আচ্ছা, প্রবাবিলিটি ডেন্সিটি কি, এই বিষয়গুলো আমরা একটু পরে দেখতে পারবো, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নাই। এখানে বলতেছে probability of the electron being in some tiny volume of the atom for each energy level we can create an electron probability density diagram. এই যে একটা জিনিস দেখতেছেন না, এখানে বলতেছে ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটি ডায়াগ্রাম, এই বিষয়টাই পরীক্ষায় আঁকতে দেয়। or more simply an electron density diagram. The value of chi square for a given volume is shown with dots. The greater the density of dots, the higher the probability of finding the electron in that volume. তো এই জিনিসগুলো আপনার পরীক্ষার খাতায় থাকতে হবে, যেখানে আপনি ডট বেশি দিতেছেন ওইখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বেশি, আর যেখানে ডট আপনি ডেন্সলি দিতেছেন না, একটু দূরে দূরে দিতেছেন, সেপারেটলি দিতেছেন, সেখানে বলবেন যে ইলেকট্রন পাওয়ার ডেন্সিটি কম। Note that for the ground state of the hydrogen atom, the electron probability density decreases with distance from the nucleus along a line r. These diagrams are also called electron cloud depictions. আচ্ছা, এখানে আমাদের কিছু গ্রাফ আছে, সেটা যাওয়ার আগে এখানে আমরা আরো কিছু বিষয় দেখব যে 16b তে 16b তে আচ্ছা 7.16b তে 7.16b তে shows a plot of chi square versus r, এই যে probability density versus r এর একটা গ্রাফ দিছে। Due to the thickness of the printed line, the curve appears to touch the axis. However, in the blue blow-up circle, we see that the probability of the electron being far from the nucleus is very small, but not zero. সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রবাবিলিটি কোন একটা জায়গায় পাওয়ার সম্ভাবনা জিরো হইতে পারতেছে না, বাট জিরোর কাছাকাছি যাইতে পারতেছে। Total probability density at some distance from the nucleus. To find radial probability distribution, that is the total probability of finding the electron of some distance r from the nucleus, we must chi square এবং বলতেছে the volume of each layer increases faster than its density of the dots into radial probability distribution plot. আচ্ছা, এইখানে যেটা ডিসকাস করছে এটা থেকে আপনার আরেকটু বেটার হবে বোঝা যদি আপনি স্যাররা যে স্লাইড ফলো করবে বা স্যাররা যেখান থেকে প্রশ্ন করবে ওইটা থেকে একটা আইডিয়া নিই, তাই
অনেক দূর আমরা আসছি কি বলে মার্টিন সিলভারবার্গের বই বই থেকে, ওইটাও দরকার ছিল। এখানে যেগুলো আছে আমাদের মাহবুব স্যার যে ক্লাসটা নিছে ওইগুলো আপনারা বেশিরভাগই জানেন, এই জন্য এটা খুব একটা দেখার প্রয়োজন নাই। তারপর আমরা দেখি যে আমরা সবগুলা টপিক কভার করতেছি কিনা। এর মধ্যে দেখেন আপনাদের যে কথাগুলা আছে বা আমাদের কারিকুলামে আছে, তার মধ্যে আছে থিওরিজ ফর অ্যাটমিক স্ট্রাকচার ইন হিস্টোরি, তার মধ্যে ডালটনস মডেল, থমসনস মডেল, রাদারফোর্ডস মডেল, বোরস মডেল, আর কোয়ান্টাম মেকানিক্যালের মধ্যে হিজেনবার্গ, শ্রোডিঞ্জার, প্ল্যাঙ্ক এবং আইনস্টাইনের এই কয়টা আছে। উপরের গুলো আপনি অলরেডি জানেন, আমরা হিজেনবার্গ থেকে শ্রোডিঞ্জার পর্যন্ত চলে আসছি অলরেডি। এখানে যে জিনিসগুলো স্যাররা ডিসকাস করছে এই সাল থেকে কোনোদিন কোশ্চেন করে না। যে জিনিস বাই এনি চান্স আসতে পারে যে জন ডালটনস অ্যাটমিক থিওরি পোস্টুলেটস গুলা কি কি, বাট এগুলা থেকেও জেনারেলি কোশ্চেন দেয় না। এখানে পোস্টুলেটস এর মধ্যে আছে হচ্ছে এগুলো আমরা অলরেডি জানি যে অ্যাটমস আর ইনডিভিজিবল এন্ড ইনডেস্ট্রাক্টেবল, তারপরে অ্যাটমস আইডেন্টিক্যাল ইন ম্যাস এন্ড প্রপার্টিজ, এরপর বলতেছে কম্পাউন্ডস সিম্পল হোল নাম্বার রেশিওতে থাকে, তারপরে কেমিক্যাল রিঅ্যাকশন রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমের মাধ্যমে হয়। এরপরে বাকি যেগুলো আছে এখানে আই ডোন্ট থিঙ্ক না বোঝার কিছু আছে, যে আইসোটোপ সম্বন্ধে কিছু বলে না, এরকম আরো অনেক কথা আছে যেগুলো আমরা অলরেডি পড়ে আসছি। এই যে অ্যাটমিক থিওরি ব্যাকগ্রাউন্ড এবং এক্সপেরিমেন্ট কি করছে, আলফা পার্টিকেল নিক্ষেপ করছে এবং কয়েকটা সোজাসুজি গেছে, আর বাকি সবকিছু এদিক সেদিক এদিক সেদিক বিচ্ছিন্ন হয়ে গেছে বা বিচ্ছুরিত হয়ে গেছে। তারপরে এখান থেকে যে অবজারভেশন গুলো আছে ওগুলো খুবই সিম্পল, যে বেশিরভাগ জায়গায় ফাঁকা, তারপরে হচ্ছে তারা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, তারপরে লার্জ অ্যাঙ্গেলে যেখানে ডেভিয়েটেড হইতেছে সেখানে অনেক বেশি ম্যাস আছে। এগুলো খুবই বেসিক কথাবার্তা, এগুলা বলাই হচ্ছে খুবই বোরিং লাগে আমার কাছে। সো এখন এগুলা তো পারবেনই আপনারা। এই যে বোর্ডস পোস্টুলাইটের মধ্যে পুরো লিটারালি আপনাদের হাজারি নাকসাই বইয়ে যেটা ছিল ওই জিনিসই এখানে লেখা হয়েছে, এখানে একটা শব্দও নতুন নয়। এই যে এটাও বই আছে, ফেল টু এক্সপ্লেইন দ্য জি ম্যান ইফেক্ট এন্ড স্টার্ক ইফেক্ট। তারপরে হচ্ছে আচ্ছা এই ইকুয়েশন গুলো আমরা ডিরাইভ করে আসছি, আই থিঙ্ক যে সবাই করছেন, ওই জন্য আমি দেখাচ্ছি না। যদি না করে থাকেন অবভিয়াসলি আমাদের জানাবেন, আমরা রেগুলার ডিরাইভ করে দেবো, কোনো প্যারা নাই। সো এখানে ওই ডেরিভেশনটাই করছে যেটা আপনার ইন্টারমিডিয়েটে ছিল, সব বইয়ে ছিল। সো এখান থেকে আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, দেখছেন যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাদের মাঝে সাথে কেন জানি মন চায় যে এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে। তবে এনার্জির জন্য এই যে -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই সূত্রগুলো চাইলে মনে রাখতে পারেন, না শর্টকাট দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এই এই যে এটার কথা বলতেছিলাম, এই প্রবলেমই দেয় কেন জানি না, বাট এই প্রবলেমই দেয়, আপনি এমনি করতে পারবেন, না পারার কিছু নেই। আচ্ছা এই জিনিসটাও অনেকে করতে পারেন অনেকে নাও করতে পারেন। সো আচ্ছা না করার কিছু না, এটা তো আপনাদের এইচএসসি তেও আসছে, উইকলিতেও দিছে, সব জায়গায় দিছে। তারপর আমি বলতেছি যে বলতেছে ক্যালকুলেট দ্য শর্টেস্ট এন্ড লংগেস্ট ওয়েভলেন্থস অফ বামা সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম, লংগেস্ট এবং শর্টেস্ট ওয়েভলেন্থ বের করতে বলতেছে। এখন আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে এরকম, ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, রাইট। সো ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। ই এর সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে বলতে আছে শর্টেস্ট ওয়েভলেন্থ আর লংগেস্ট ওয়েভলেন্থ। এখন আমরা শর্টেস্ট এর জন্য একবার করব আর লংগেস্ট এর জন্য একবার করব। শর্টেস্ট এর জন্য আমরা যদি খেয়াল করি, ওয়েভলেন্থ যদি শর্ট হইতে হয়, এটাকে যদি মিনিমাম হইতে হয়, তাহলে এনার্জিকে কি হতে হবে, এনার্জিকে ম্যাক্সিমাম হতে হবে, এনার্জি ডিফারেন্স ম্যাক্সিমাম হতে হবে। এখন আপনি আমাকে বলেন যে এখানে একটা অরবিটাল আছে, এখানে একটা আছে অরবিটাল আছে, এমন করতে করতে অসীম পর্যন্ত অরবিটাল বিস্তৃত। এখন এইখানে যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনের তার ইমিডিয়েট পরের কক্ষপথে যে ইলেকট্রন আছে তাদের মধ্যে এনার্জি ডিফারেন্স বেশি হবে, নাকি অসীমে যেটা আছে বা সবার দূরে যেটা আছে ওইটার এনার্জি ডিফারেন্স বেশি হবে? বলবে যে হ্যাঁ অসীমে যেটা আছে বা সব থেকে দূরে যেটা আছে ওই দুইটার মধ্যকার এনার্জি ডিফারেন্স বেশি হবে। সো এখানে দেখেন সবসময় আপনাকে একটা বলে দিবে যে বার্মা সিরিজ অথবা লাইম্যান সিরিজ অথবা প্যাস্টেন সিরিজ, কিন্তু আরেকটা বলবে না। সো ওই এন ওয়ান এর ভ্যালু কিভাবে নির্ধারণ করতে হবে, শর্টের জন্য একটা ইনফিনিটি যাইতেছে, দেখছেন 1/2 এর স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি এর স্কোয়ার। কেন? কারণ ওয়েভলেন্থ শর্ট হইতে গেলে এনার্জি ম্যাক্সিমাম হইতে হয়, আর এনার্জি ম্যাক্সিমাম কখন হবে, যখন একটা ইনফিনিটিতে থাকবে আর একটা দুইয়ে থাকবে। ওকে, আর লংগেস্ট ওয়েভলেন্থের জন্য আপনার এনার্জি মিনিমাম হতে হবে, আর এনার্জি মিনিমাম হইতে গেলে একটা যদি আপনার 2 হয়, এনার্জি মিনিমাম হইতে গেলে একটা যদি 2 হয়, একটা তার ইমিডিয়েট পরেরটা হবে 3 নম্বর হবে। ওকে, সো এটা আমরা আই গেস বুঝতে পারছি। আর ডিএলই কিভাবে বের করতে হবে এটা আপনি পারেন, জাস্ট এসসি করে 1/λ এর যে ভ্যালু এটা আপনি এখানে
বসাই দিবেন 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার এবং n ইকুয়াল টু 4 এর জন্য বলছে ওই জন্য আমরা 1 আর এখানে 4 ইউজ করছি এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, হিজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল অলরেডি আমরা ডিটেইলস আলোচনা করছি, এখানে এইটুকুই আছে যে del p into del x is greater than or equal h by 4 pi। সো আমরা একটু আগে দেখে আসছি যে del x into m into del u is greater than equal h by 4 pi। ওকে, আর এখানে del u দিয়ে একটা অঙ্ক আমরা করছি। সো স্যার এই পর্যন্ত রাখছে, আর কিছুই করে নাই। আচ্ছা, ওয়েভ নেচার অফ লাইটের মধ্যে কি আছে এটা অলরেডি আমরা দেখে আসছি, যে আপনাদের চ্যাপ্টার শুরুই হয়েছে এটা দিয়ে, সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, কিছুই নাই আর কি এখান থেকে। দেখেন ওই যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই নিউ, একদম দুধ ভাত মার্কা জিনিসপাতি এখানে ওই একই কাজ করছে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই নিউ, এইচ বাই নিউ। এগুলো পড়তে আপনাদের সময় লাগবে, এই জন্য আমি বলি যে হচ্ছে কেমিস্ট্রিতে কম্পারেটিভলি কম সময় দিলেও হয়। তারপরে দেখেন দ্য রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিজ অর ওয়েভলেন্থস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ কল্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। যে ডেফিনেশনটা মনে রাখবেন, কারণ এ নাম্বারে অনেক সময় 5 মার্কের 3টা ডেফিনেশন চেয়ে বসতে পারে। আচ্ছা, কোয়ান্টাইজেশন অফ এনার্জি এটা আমরা অলরেডি করে আসছি, এই যে প্যাকেট আকারে বের হবে ওটা বলছে Planck said the atoms and molecules could emit or absorb energy only in discrete quantities like small packets or bundles। এই জিনিসটা আমরা একটু আগে দেখে আসলাম। Planck gave the name quantum to the smallest quantity of energy that can be emitted or absorbed। এটাকে আমরা ইকুয়াল টু h নিউ বলতেছি, এবং এখানে n বা ইন্টিজার মাল্টিপল হবে, ইকুয়াল টু nh নিউ হবে। খুবই সিম্পল বিষয়। ফটোইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, the photoelectric effect is the emission of electrons when electromagnetic radiation such as light hits a material। সো এই দেখেন এখানে ইনসিডেন্ট লাইট হইতেছে, মানে একদিক থেকে লাইট পড়তেছে, ওইটা যখন মেটাল সারফেসের উপর আসতেছে এখানে সে হিট করতেছে, এবং আমরা জানি ফোটন ক্যারিজ এনার্জি। সো এখানে তারা যে এনার্জি দিয়ে হিট করবে, সেই এনার্জি যখন আমাদের ওয়ার্ক ফাংশনকে ক্রস করে চলে যায়, আমরা জানি এগুলো, না জানলে আমি বলতেছি, এখানে যখন ওয়ার্ক ফাংশনকে যখন ক্রস করে চলে যায় সেই মাত্রই এখান থেকে ইজেক্ট হবে ইলেকট্রন। ঠিক আছে, আর এই ফটো ইলেকট্রিক ইফেক্ট না আর দুই একটা জিনিস জানা দরকার, ওটা আমি আপনাদের বলতেছি। এবার বলতেছি ইলেকট্রনস এমিটেড ইন দিস ম্যানার আর কল্ড ফটো ইলেকট্রনস। সো দ্য ইলেকট্রনস, যেই জিনিসগুলো এখান থেকে নিক্ষেপ হইতেছে, এই যে এই দুইটা ইলেকট্রন, এগুলোকে আমরা কি বলবো? ফটো ইলেকট্রন। টু কজ দ্য এমিশন অফ ইলেকট্রন দ্য লাইট নাও কল্ড ফোটন শুড হ্যাভ এ সার্টেন মিনিমাম ফ্রিকোয়েন্সি কল্ড দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এগুলো আপনারা করে আসছেন, বাট এখানে যে সুন্দর কোশ্চেনটা হইতে পারে সেটা হচ্ছে এখানে আছে, দেখি আমরা। এই যে এই তিনটা পয়েন্ট এখানে যেগুলো আছে, এই যে এই জিনিসগুলো আপনার জানা জরুরি। অবজারভেশনের মধ্যে দা ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে, তারপরে প্রেজেন্স অফ এ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আছে, আর আছে হচ্ছে অ্যাবসেন্স অফ আ টাইম ল্যাগ। মোস্ট ইম্পর্টেন্ট এটা, যে এখানে কোনো টাইম ল্যাগ কি জন্য নাই, এবং এটা জিজ্ঞেস করলে অনেক অ্যান্সার নাও জানতে পারে। আচ্ছা, প্রেজেন্স এখানে আমরা তিনটায় দেখি, যে অবজারভেশন ফর দা ফটো ইলেকট্রিক ইফেক্ট when monochromatic light means light with only one frequency and no phase difference of sufficient frequency shines on a metal plate, a current flows. It was true that the current arises because light transfers energy that frees electrons from the metal surface. However, the effect had two confusing features: the presence of a threshold frequency কি বলতেছে, for current to flow the light shining on the metal must have a minimum or threshold frequency, and different metals have different minimum frequencies। আচ্ছা, এই জিনিসটা অনেক সময় স্যাররা কোশ্চেন করে যে কখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। সো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি তখনই চেঞ্জ হবে যদি আপনি মেটাল চেঞ্জ করেন, ইন্টেন্সিটি বাড়ান আর যাই করেন না কেন, বেশি 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 ফোটন নিক্ষেপ করা হোক না কেন, ইন্টেন্সিটি বাড়ানো হোক না কেন, তারপরে কাইনেটিক এনার্জি বাড়ানো হোক না কেন, কোনো কিছুতেই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে শুধুমাত্র মেটাল চেঞ্জ করলে। But the wave theory associates the energy of light with its amplitude, not its frequency. Thus, the theory predicts that an electron would break free when it absorbed enough energy from the light of any color। So একটা লাইট যখন আসতেছে তখন লাইট একটা এনার্জি নিয়ে আসতেছে, এটা আমরা জানি ইকুয়াল টু এইচ নিউ, রাইট? সো যেই
ফ্রিকোয়েন্সি এর জন্য বা যেই ওয়েভলেন্থের জন্য একটা সার্টেইন এনার্জি আছে, ওই এনার্জি যদি ওই ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করতে পারে। ওকে, এই ওয়ার্ক ফাংশন কি? ওয়ার্ক ফাংশন ইজ দ্যাট এনার্জি দ্যাট ক্যান ব্রেক ফ্রি এনি ইলেকট্রন। এই যে that theory predicts that an electron would break free when it absorbed enough energy from the light of any color. So যখনই যে কোনো একটা কালারের লাইট ওই পরিমাণ এনার্জি নিয়ে আসতেছে, তখনই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি চলে আসছে, মানে ওয়ার্ক ফাংশন ব্রেক করে গেছে, তখনই কারেন্ট ফ্লো করা শুরু করবে। এখানে কোনো টাইম ল্যাগ নাই। এইখানে কোশ্চেন হচ্ছে কেন টাইম ল্যাগ নাই? এটার অ্যান্সার এখানে দিতেছে, কারেন্ট ফ্লোজ দ্য মোমেন্ট লাইট অফ দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি শাইন্স অন দ্য মেটাল। মানে যখনই গ্রিন কালারের লাইট অথবা ইয়েলো কালারের লাইট, যে কোনো একটা লাইট ওই পরিমাণে এনার্জি নিয়ে হিট করছে, সেই মাত্র ইলেকট্রন ফ্লো করা শুরু করছে, রিগার্ডলেস অফ দ্য লাইটস ইন্টেন্সিটি। সো এখানে বুঝতে হবে এটা কোনোভাবে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করতেছে না, এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে। But the wave theory predicts that with dimension light there would be a time lag before the current flows, because the electrons would have to observe enough energy to break free. তার মানে আমাদের ওয়েভ থিওরি বলতেছে যে কিছু কিছু পরিমাণ শক্তি নিয়ে তারপরে তো ওই এনার্জি ব্রেক করতে হবে। সো এখানে অবভিয়াসলি একটা টাইম ল্যাগ থাকার কথা, কিন্তু টাইম ল্যাগ কেন নাই? টাইম ল্যাগ নাই, তার এক্সপ্লানেশন এখানে বলতেছে, বিল্ডিং অন প্ল্যাঙ্কস আইডিয়া, Einstein proposed that light itself is particular or quantized into tiny bundles of energy, ঠিক আছে, later called photons. Each atom changes to energy by an amount del E atom when it absorbs or emits one photon, one particle of light whose energy is related to its frequency, not its amplitude. So এইটা একটা বান্ডেল বা প্যাকেট অফ এনার্জি। ওই প্যাকেট অফ এনার্জি যেই মাত্র হিট করবে সেই মাত্র কারেন্ট ফ্লো করা শুরু করবে। এখানে কোনো ধরনের টাইম ল্যাগ হবে না। কেন? কারণ এখানে এটা কোনো ফ্র্যাকশনে আসতেছে না, এটা ইন্টিজার মাল্টিপল আকারে আসতেছে। আই গেস আমি বুঝাইতে পারছি। এই জিনিসটা জানার দরকার ছিল। এবং তারপরে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যাম্ডা আর ইকুয়াল টু এইচ নিউ, এই জিনিসের কোনো মানেই হয় না। আচ্ছা, এখানে এই জিনিসটা ডুয়াল নেচার অফ ইলেকট্রনস এর মধ্যে এই প্রমাণও আমরা সবাই করে আসছি, যে এমসি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ করা হয়। তারপরে এই যে এই প্রমাণটা আমাদের সবারই বইয়ে ছিল, এমসি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ। এখান থেকে আমরা পাইতেছি এমসি স্কোয়ার ইকুয়াল টু নিউ এর জায়গায় আমরা বসাবো এইচ সি বাই ল্যাম্ডা, সি সি কাটা। এখান থেকে আমরা পাইলাম ল্যাম্ডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমসি। এবং এটা যেহেতু যে কোনো মুভিং অবজেক্টের সাথে একটা ওয়েভলেন্থ যুক্ত থাকে, যেটাকে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ বলি, ওইটাকে আমরা ভি বলে ইউজ করতে পারি। এটা নিয়ে আপনারা 1 2 তার ডিটেলসে পড়বেন, আপনাদের মডার্ন ফিজিক্স আছে, এই প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে পড়ানো হয়। এটা নিয়ে এখনই এত মাথায় ঘামানোর কিছু নাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এখানে এই জিনিসটা আমরা অলরেডি জানি, 2 পাই ইকুয়াল টু n ল্যাম্ডা, তারপর ল্যাম্ডা ইকুয়াল টু 2 পাই বাই n। এখান থেকে প্রমাণ করে যাবেন যে mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। এটা কোনোদিন আসে না, আসবেও না। সো এটা মাথা ঘামানোর কিছু না। ল্যাম্ডা ইকুয়াল টু h বাই mv এর জিনিস পারি একই সূত্র, আর এই জিনিস আপনারা পারবেন। তারপরে ইলেকট্রনস ডু নট ফলো ফিক্সড পাথ, আমরা জানি যে এরিয়াস অফ প্রবাবিলিটি আছে, দেয়ার স্পেসিফিক এনার্জিজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ অরবিটাল, এটা আমরা জানি। এরপরে বলতেছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের মধ্যে বলতেছে দ্য ওনলি কোয়ান্টিটি দ্যাট ক্যান বি নোন ইজ দ্য প্রবাবিলিটি ফর অ্যান ইলেকট্রন। এই যে এখানে চলে আসছে যে প্রবাবিলিটি অ্যান্ড শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই বিষয়গুলো। সো কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের মধ্যে যে বিষয়টা আছে, আচ্ছা একটু 5 মিনিট হোল্ড করবেন।
ওকে, সো আজান হচ্ছিল ওর জন্য অফ রাখছিলাম, চলেন তারপরে দেখি। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে আমরা ওখানে ছিলাম যে শ্রোডিঞ্জার ইকুয়েশন কি বলতেছে। Schrodinger's equation applied equally well to elements other than hydrogen. Bohr orbits were replaced with quantum mechanical model. আচ্ছা, এখান থেকে আমাদের দেখতেছি যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের মধ্যে আছে হচ্ছে শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন। এখানে এই ইকুয়েশনটা আপনারা দেখবেন, এখানে পরিচয়গুলো psi is a wave function, psi squared gives the probability of finding the electron within a region of space. আচ্ছা, এখানে বলতেছে রেডিয়াল প্রবাবিলিটি মানে কোথায় প্রবাবিলিটি সবচেয়ে হাই। আসলে দেখেন এখানে যদি আপনারা ভালো মতো জুম করে দেখেন তাহলে একটা জায়গায় প্রথম দিকে প্রবাবিলিটি বাড়ছে 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 বাড়ছে, তারপরে কিন্তু কমে গেছে। এখানে ডেনসিটির ক্ষেত্রেও যদি দেখেন তাহলে কিন্তু প্রথমে ডেনসিটি অনেক হাই, তারপরে কমে গেছে। সো এটা আমরা দেখি যে প্রথমে নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট রিজন পর্যন্ত ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি থাকে, তারপরে যে আবার ইলেকট্রন ডেনসিটি কমতে থাকে। সো এটা the diagram shows the probability density for an electron in a hydrogen atom. এটা মেইনলি s অরবিটাল এর জন্য, ঠিক আছে। The region is marked off in shells about the nucleus. এটা না এত কমপ্লিকেটেড ওয়েতে ভাবার কিছু না, এটা দেখাচ্ছি একটু করে যে বিভিন্ন অরবিটালে কি রকম হয়। এবার বলতেছে the graph shows the probability of finding the electron within shells at various regions from the nucleus. এটাকে আমরা রেডিয়াল প্রবাবিলিটি বলি। দেখেন এখানে স্যার ডিসকাস করছে, এটা আমাদের সময় কিন্তু টার্ম ফাইনালে চলে এসেছিল, এবং এটা ভালো করে অ্যান্সার করতে পারলে আপনি অনেক ভালো মার্ক পাবেন, যেমন সাথে আপনার ইমেজও ভালো হয়ে যাবে যে আপনি এই জিনিসটা বুঝতে পারতেছেন।
কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের মধ্যে প্রবাবিলিটি ডেনসিটির মধ্যে যেগুলো আছে, একটা আছে হচ্ছে 1s অরবিটাল, তারপরে 2s অরবিটাল, 3s অরবিটাল। এটার ক্ষেত্রে কি হইতেছে খেয়াল করে দেখি। দেখেন, একদম মিডল পজিশনে ইলেকট্রনের ডেনসিটি অনেক হাই থেকে কমতে 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 জিরোর কাছাকাছি চলে আসে। এইটা খেয়াল করলে দেখা যাবে যে এটা দেখে জিরো মনে হইলো, আসলে এটা জিরো না, এটা একদম পাশ দিয়ে চলে গেছে। ঠিক আছে, এখন এইখানে এই যে এইটাকে আমরা কিন্তু ওই নোড বলি। আমরা যদি খেয়াল করে জেনে থাকেন তাহলে নোডাল প্লেন নোড, তারপরে অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড, এগুলো সম্বন্ধে একটু পরে দেখবো যদিও, বাট এটা হচ্ছে আমাদের নোড। এখন 2s এর জন্য এখানে একটা নোড আছে, এসে আবার নিচে আসছে। 3s এর জন্য দেখেন কি হইতেছে, প্রথমে একবার উঠছে, আবার ডাউন খাইছে, আবার নিচে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই জিনিসটা অনেকে ইন্টারমিডিয়েট থেকে করে আসে, অনেকে করে না বা জানে না। দেখেন, এখানে কি বলতেছে, আমরা জানি যে কোনো একটা অরবিটালের জন্য নোড হইতে পারে n-1 সংখ্যক। সো 3p অরবিটালের জন্য, 3p অরবিটালের জন্য নোড কয়টা কয়টা হবে? 3-1, দুইটা নোড হবে। ওকে, টোটাল নোড দেখলাম দুইটা হলো। অ্যাঙ্গুলার নোড কয়টা হবে? অ্যাঙ্গুলার নোড হবে হচ্ছে এল সংখ্যক। এখন পি এর জন্য কত? 1। এখন রেডিয়াল নোড কয়টা হবে? রেডিয়াল নোড হবে হচ্ছে 3-1-1, দ্যাট ইজ 1। ওকে, সো 3p এর অরবিটালটা আসলে কেমন দেখতে হয়? 3p এর অরবিটালটা দেখতে হয় হচ্ছে এরকম, যে আমরা অনেকে এইভাবে আঁকাই, এরকম, তারপরে এরকম। কিন্তু আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট যেটা, ওটা হচ্ছে আপনার এইখানে একটা ডাম্বেল থাকবে, এই যে এইখানে একটা ডাম্বেল থাকবে, তারপরে এইখানে আরেকটা ডাম্বেল থাকবে, আর এই দুইটার মধ্য দিয়ে এরকম, এরকম। সো এইটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে খেয়াল করে দেখেন একদম মিডল বরাবর, মিডল বরাবর যে নোটটা চলে গেছে, এই যে মিডল বরাবর যে নোটটা চলে গেছে, এইটাকে আমরা নাম দিছি হচ্ছে অ্যাঙ্গুলার। কেন অ্যাঙ্গুলার নোট নাম দিছি? কারণ অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, যত কিছুই আপনি দেখেন, এটা কিন্তু একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে দেখেন। সো এখানে যেহেতু একটা অ্যাক্সিস আছে, এই নোটকে আমরা বলতেছি হচ্ছে অ্যাঙ্গুলার। ওকে, আর এর ভেতরের যে অংশটা, এই যে ফাঁকা অংশ দেখতেছেন মাঝখানের, এই অংশটার নাম দিছি আমরা হচ্ছে রেডিয়াল নোট। এখানে ওইভাবে লেখা আছে যে মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে রেডিয়াস বরাবর যে আমরা যে নোট পাইতেছি, ওইটাকে আমরা রেডিয়াল নোট বলতেছি, আর অ্যাক্সিস বরাবর যে নোট, সেটাকে আমরা অ্যাঙ্গুলার নোট বলতেছি। সো এই দুইটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার কাজ হয়ে গেছে। আর ফর্মুলাটা মনে রাখতে, এই জিনিস থেকেও আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিছিল। সো এই দুইটাই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, নোড ইজ ইকুয়াল টু n-1, তার মধ্যে রেডিয়াল নোড আছে আর অ্যাঙ্গুলার নোড আছে। দেখেন, আপনি রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড যোগ করলেই কিন্তু আপনি ওই যে n-1 পেয়ে যাইতেছেন। n-1 মাইনাস এল প্লাস এল করলে n-1 পেয়ে যাচ্ছেন। সো নোড নাম্বার হচ্ছে n-1, আর অ্যাঙ্গুলার নোড মনে রাখবেন এল। সো এই দুইটা মনে রাখতে পারলে রেডিয়াল নোড তো আপনি এমনি বের করতে পারবেন, n-1 মাইনাস এল। আচ্ছা, ইচ ইলেকট্রন অফ ডেস্ক্রাইব, আচ্ছা 4 কোয়ান্টাম নাম্বার। আমি ভাই এখানে মোটেও সময় দিব না, এটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার কে না করছে ভাই। এই যে এসপিডিএফ আছে, এখানে এসপিডিএফ আছে, এখানে 12+1 সব ইলেকট্রন থাকে, হোয়াটএভার, ব্লা 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 ব্লা, এগুলা সব স্কিপ স্কিপ। তারপরে স্পিন কোয়ান্টাম নাম্বার, এগুলো আপনারা জানেন, এগুলা জানেন। আউটবাউ রুল গেল, পাউলিস এক্সক্লুশন রুল গেল, হোমস রুল গেল, থ্যাংক ইউ, চ্যাপ্টার শেষ। কিন্তু আমরা এখনই চ্যাপ্টার শেষ করতেছি না, আমরা এই বইয়ে কিছু দেখতে চাচ্ছি। চলেন। অ্যাটমিক স্পেকট্রা হয়ে গেছে। আচ্ছা, এগুলো তো হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখানে ওইগুলো নিয়ে কথা বলছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তবে অ্যাঙ্গুলার
মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, তারপরে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এগুলো সম্বন্ধে বেশি পড়তে চাইলে এই বই থেকে পড়বেন, অন্য কোনো বইয়ের দিকে যাওয়ার দরকার নেই, এই বইয়ের থেকে পড়বেন। তারপরে হচ্ছে এগুলো আমরা জানি, এগুলো জানি ফান্ডামেন্টাল, এগুলো জানি। তারপরে শেপস অফ অ্যাটমিক অরবিটাল। আচ্ছা, এই যে এইখানে দেখেন, এখানে অনেক সুন্দর মতো ডিসকাস করছে এই যে এই জিনিসটা যদি আপনি একবার রিডিং দেন, এস অরবিটালের জন্য কিভাবে প্রবাবিলিটি ডেন্সিটি ভ্যারি করতেছে এবং 2s এর জন্য কিভাবে ভ্যারি করতেছে, দেখেন 2s অরবিটালও সুন্দর মতো দেয়া আছে। দুইটা রিজিয়নস আছে যেখানে হায়ার ইলেকট্রন ডেন্সিটি আছে, ঠিক আছে, একদম ফার্স্ট রিজিয়ন, সেকেন্ড রিজিয়ন, এখানে দেখেন তিনটা রিজিয়ন আছে, ফার্স্ট, সেকেন্ড, লাস্টে থার্ড। এই যে তেমনি ভাবে এই যে প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1s অরবিটাল, 2s অরবিটাল। স্যারের ওখানে কিন্তু শুধুমাত্র গ্রাফটা দেয়া আছে, কিন্তু আপনি যদি এইখান থেকে পড়েন তাহলে আপনি মেইনলি ফিল করতে পারবেন আর বুঝে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। সো আমি আপনাদের যেটা বোঝানো আমি বুঝাইছি যে প্রথমে এখানে যেহেতু নোট থাকে মাঝখানে, ওইখানে প্রবাবিলিটি কমে যায়, তারপরে প্রবাবিলিটি আবার বাড়ে, আবার কমে যায়, কিন্তু এই জিনিসটা আপনি সাজিয়ে তখন লিখতে পারবেন যদি আপনি এটা একবার রিডিং দেন। এটা আমিও পরীক্ষার আগে রিডিং দিছিলাম, বেশিরভাগ স্টুডেন্ট এটা স্কিপ করছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা যদি আপনি প্রপারলি লিখে আসতে পারেন তাহলে আপনার ইমেজ, যেমন বারবার বলতেছি, ইমেজ যেমন ভালো হবে তেমনি ভাবে আপনি পরীক্ষার নাম্বারও ভালো হবে, ঠিক আছে, কারণ এটা একটু কমপ্লিকেটেড, আপনি ওই কমপ্লিকেটেড বিষয়টাই সুন্দরভাবে উপস্থাপন করে দিয়ে আসতে পারছেন পরীক্ষার হলে, ঠিক আছে। আচ্ছা, পি অরবিটাল গেছে, এটার ক্ষেত্রে এই বিভিন্ন অরবিটালের শেপ কিরকম হয় ওটা দেখাচ্ছে, এটা আমরা জানি আই গেস, এখানে সবগুলাই আছে, ডি অরবিটাল গুলো। আর এভাবেই এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। সো ব্যাপার হচ্ছে যে অন্য টপিক যখন আমরা করি বা অন্য চ্যাপ্টার যখন সলভ করি বা অন্য সাবজেক্টের টপিক যখন করি তখন আমি কিন্তু এত ফাস্ট যাই না, কিন্তু এত ফাস্ট এখন গেলাম, তার কারণ আমার কাছে মনে হয়েছে যে এই টপিকগুলো একদমই ইজি বেসিক, এখানে সময় নষ্ট করলে আমার অন্যদিকে সময় দিতে সমস্যা হবে। সো ওই জন্য আমি এত তাড়াতাড়ি রাশে রয়েছি যে চ্যাপ্টার শেষ করার জন্য। আপনারা এই চ্যাপ্টারটা শেষ করবেন, মানে পড়বেন, আপনাদের স্যার স্লাইড যেটা দিবে ওইটা পড়বেন, এই বইটাও পড়বেন, পরে কোনো জায়গায় যদি কোনো ধরনের কনফিউশন তৈরি হয় বা সমস্যা তৈরি হয় বা কোনো প্রবলেমে যদি আপনি আটকান যে ভাই এই প্রবলেমটা পারতেছি না বা টার্ম ফাইনাল এই অঙ্ক দিছে এটা পারা যাচ্ছে না, সো আমাদের অবশ্যই কিউএনএ সেকশনে বলবেন, ঠিক আছে, কারণ আমি ধরে নিতেছি যে এই সকল জিনিস আপনি জানেন, কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, মানে এএলএম, তারপরে এস, এম, এগুলা এগুলা যে আপনি মানে এন এল, এম এস, এগুলা যে আপনি জানেন না এটা আমি এক্সপেক্ট করতেছেন, এগুলো অবভিয়াসলি জানেন, শুধুমাত্র নতুন যেটা ছিল এটা বলছি যে আপনার কোথা থেকে পাবে, যে প্রবাবিলিটি ডেনসিটির যে গ্রাফটা, এই জিনিসটা আপনি এখান থেকে পড়বেন, এই তিনটা চারটা গ্রাফ আছে, এগুলো দেখে যাবেন, ব্যাস আপনার কাজ শেষ। আর ওই অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড, ওই কথা আমি বলে দিচ্ছি, নোড থাকে হচ্ছে n-1টা, রেডিয়াল নোড থাকে হচ্ছে, সরি, অ্যাঙ্গুলার নোড থাকে হচ্ছে এলটা, আর রেডিয়াল নোড থাকে n-1 - l। ওকে, তো এই ছিল আপনার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে, আর বাকিটা আপনি পড়লেই দেখতে পারবেন। আমরা শুরু করতে যাচ্ছি এরপরের চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং প্রথমে দেখি যে আমাদের ভার্সিটিতে কি আছে, তারপরে আমরা কোন বই থেকে পড়বো এটা আমরা দেখবো। দেখেন কেমিক্যাল বন্ডিং এর ব্যাপারেও কি কথা বলছে এখানে, এগুলো বেশ ইজি। এখানে বলতেছে কেমিক্যাল বন্ড ইজ আ ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন অ্যাটমস অর আয়ন্স, আমরা জানি অবভিয়াসলি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা যারা পড়ে আসছিস তারা এই চ্যাপ্টার আরামসে বার করতে পারবে। এবার বলতেছে all chemical reactions involve breaking of some bonds and formation of new ones which yield new products with different properties. Why do atoms have chemical bonds? To achieve a stable valence shell electron configuration of inert gases. Types of chemical bonding এর মধ্যে আছে আয়নিক বন্ডিং, তারপরে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, তারপরে আছে হচ্ছে, আচ্ছা এই জিনিসগুলা একটু দেখতে হবে কারণ ভাইভাতেও এগুলো অনেক সময় জিজ্ঞেস করে। আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, তারপরে হচ্ছে মেটালিক বন্ডিং। এখন আয়নিক বন্ডিং এর মধ্যে কি বলতেছে, ইনভলভস দ্য ট্রান্সফার অফ ইলেকট্রনস এন্ড ইউজুয়ালি অবজার্ভড when a metal bonds to a non-metal। এটা বলার কিছু নেই, ধাতু অধাতু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয় বা আকর্ষণের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাকে আমরা বলতেছি আয়নিক বন্ধন। ওকে, আর কোভ্যালেন্ট বন্ড কি, দুইটা অধাতু নন মেটাল আর নন মেটাল ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যখন বন্ধনে আবদ্ধ হচ্ছে সেটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলতেছি, এগুলো বলতেও লজ্জা লাগে। তারপর বলতেছি ইনভলভস ইলেকট্রন পুলিং। আচ্ছা এই জিনিসটা বুঝতে হবে, ইলেকট্রন পুলিং এর কনসেপ্ট যদি আপনাদের না জানা থাকে তাহলে এটা আমি হালকা একটু বলি, আশা করতেছি যে আপনারা সবাই জানেন, বোরিংও লাগতে পারে বাট তারপরে আমি বলতেছি ইলেকট্রন পুলিংটা হয় আসলে কিভাবে। আসলে একটা মেটাল যখন ফর্ম করে,
ধরেন আপনার কাছে একটা সোডিয়ামের বার আছে বা সোডিয়ামের মেটাল আছে, সো ওর মধ্যে কি থাকবে? সোডিয়াম, 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 এরকম একটা মেটাল বার থাকবে। সো এখানে সোডিয়ামের পরমাণু আছে। এখন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 11টি ইলেকট্রন যদি থাকে, এটা হচ্ছে 1s2, 2s2, 2p6 আর 3s1। ওকে, সো এরা কি করে, সোডিয়াম তার শেষ কক্ষপথে ইলেকট্রনটা ছেড়ে দেয়, সোডিয়াম প্লাস হয়। প্রোটন সংখ্যা 11টায় আছে কিন্তু সোডিয়াম প্লাস হয়ে গেছে, তখন এটার কি হবে? সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন, সরি, একটা ইলেকট্রন মাইনাস, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলেই তো সোডিয়াম প্লাস হবে। এখন যদি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন এখানে আসলে কি তৈরি হবে বলতো? এখানে একটা ইলেকট্রন তৈরি হয়েছে, এখানে আরেকটি ইলেকট্রন তৈরি হয়েছে, এখানে আরেকটি ইলেকট্রন তৈরি হয়েছে, এখানে আরেকটি ইলেকট্রন তৈরি হয়েছে। সো আমরা যদি ভালো করে অবজার্ভ করি, এই মেটালটা আসলে এরকম হবে তাহলে তখন এর মধ্যে কিছু ক্যাটায়ন থাকবে, প্লাস দ্বারা ক্যাটায়ন বুঝাইতেছি, প্লাস দ্বারা ক্যাটায়ন বুঝাইতেছি, আরেকটা ক্যাটায়ন আছে, তারপরে এখানে আবার একটা ক্যাটায়ন আছে, ক্যাটায়ন আছে, ক্যাটায়ন আছে, আর মাঝে মাঝে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন, 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 এদিকেও আছে ইলেকট্রন, তারপরে ইলেকট্রন। এই ইলেকট্রনরা একটা আরেকটার ক্যাটায়নকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে, এটা একে আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে, একে আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে। এইভাবে আকর্ষণ করে এই ক্যাটায়ন ইলেকট্রন দ্বারা একটা আরেকটার সাথে আবদ্ধ থাকে। যদি আবদ্ধ থাকে তাইলে ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মেটালিক বন্ড। ঠিক আছে, কারণ এখানে মেটাল তার নিজের সাথে বন্ড করতেছে কিভাবে? ইলেকট্রন পুলিং এর মাধ্যমে। এখানে যে ইলেকট্রনের একটা সমুদ্র তৈরি হয়েছে, এটাকে আমরা ইলেকট্রন পুলিং বলি, ইলেকট্রনের একটা পুল। ওকে, আর আয়নিক বন্ড কিভাবে ফর্ম করে এখানে বলতেছে, আয়নিক বেস ফর্ম when a metal transfers electrons to non-metal to form ions, আয়ন গঠন করার জন্য সোডিয়াম প্লাস হবে, ক্লোরাইড মাইনাস হবে, এবং সোডিয়াম ক্লোরাইড একসাথে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধনে আবদ্ধ হবে। খুবই বেসিক কথাবার্তা, আয়নিক বন্ডিং আমরা অলরেডি জানি। এখানে মেটাল এবং নন মেটাল একটা আরেকটার সাথে যুক্ত হবে, এবং তারপরে বলতেছে মেটাল ইলেকট্রন লুজ করবে টু ফর্ম ক্যাটায়ন, ক্যাটায়ন ফর্ম করার জন্য, আর নন মেটাল ওই ইলেকট্রনটা গেইন করবে অ্যানায়ন গঠন করার জন্য। ইলেকট্রন নেগেটিভিটি মেটাল এবং নন মেটালের মধ্যে মিনিমাম হইতে হবে 1.7 এবং 1.7 এর বেশি হতে হবে। আয়নিক বন্ড প্লাস মাইনাস অ্যাট্রাকশনে হয়, বা লার্জার চার্জ স্ট্রঙ্গার অ্যাট্রাকশন, স্মলার আয়ন স্ট্রঙ্গার অ্যাট্রাকশন। ফাজান্স রুল এগুলো আমরা অলরেডি আই গেস জানি। অবশ্য ফাজান্স রুল এখানে বললে ভুল বলা হবে, কারণ ফাজান্স রুল তো কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স কে বলে। সো এইখানে আমরা দেখতেছি যে লার্জার চার্জ যদি হয়, মানে চার্জ বেশি হয়, তাহলে অবভিয়াসলি সেটার অ্যাট্রাকশন বেশি হবে। স্মলার আয়ন যদি হয়, তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনের উপর বা বাইরের কোনো ইনপোস্টের ইলেকট্রনের উপর তার নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি হবে। সো অবভিয়াসলি আয়ন যদি স্মলার হয় তাহলে স্ট্রঙ্গার অ্যাট্রাকশন হবে, আর লার্জার যদি চার্জ হয়, অ্যালুমিনিয়াম 3+ হয় আর সোডিয়াম প্লাস হয়, অবভিয়াসলি অ্যালুমিনিয়াম 3+ এর চার্জ বেশি হওয়ার কারণে সে আরো ইজিলি অ্যাট্রাক্ট করতে পারবে একটা আউটসাইডার ইলেকট্রন। সেই জন্য ওখানে স্ট্রঙ্গার অ্যাট্রাকশন হবে, আই গেস না বোঝার কিছু না। প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডস এর মধ্যে আয়নিকরা হার্ড হবে, রিজিড হবে, ব্রিটল হবে উইদাউট এনি ডাউট, এবং এটার হাই মেল্টিং পয়েন্ট থাকবে এবং বয়লিং পয়েন্ট থাকবে, আই গেস আমরা এটাও জানি। তারপরে বলতেছে আয়নিক কম্পাউন্ডস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দ্য সলিড স্টেট। আচ্ছা, এটাও একটা জানার বিষয় যে আয়নিক কম্পাউন্ডস যেগুলো আছে, সোডিয়াম ক্লোরাইড, এরা কখনো কিন্তু ইলেকট্রন ক্যারি করতে পারে না। সোডিয়াম ক্লোরাইড সলিড, এরা কখনো ইলেকট্রন ক্যারি করতে পারবে না। এটা ইলেকট্রন ক্যারি তখনই করতে পারবে যখন, বা কারেন্ট ক্যারি তখনই করতে পারবে, ইলেকট্রিসিটি ক্যারি করতে পারবে বা ইলেকট্রন ক্যারি করতে পারবে তখন যখন এটা সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়নে বিভক্ত হবে। তার আগ পর্যন্ত এটা পারবে না। সেটা আমরা জানি, আই গেস এর না জেনে কেউ বইটা আসে না। Ionic compounds do not conduct electricity in the solid state. In the solid state, the ions are fixed in place in the lattice and do not move. Ionic compounds conduct electricity when melted or dissolved. ওই কথাই বললাম যে যখনই দ্রবীভূত করা হবে তখন সোডিয়াম প্লাস অথবা ক্লোরাইড মাইনাস হবে, অথবা গলায় ফেলা হইলেও সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস হবে, তখন ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। In the liquid state or in solution, the ions are free to move. এই যে ওইটাই, the ions are free to move and carry a
কারেক্ট। আচ্ছা এটা গেছে, এটা বুঝছি। তারপরে আচ্ছা এই কোশ্চেনটা আমাদের স্যারদের খুবই পছন্দ। এটা বলে যে ওয়াই আয়নিক কম্পাউন্ডস ক্র্যাক। আয়নিক কম্পাউন্ড ক্র্যাক কেন করে, বেন্ড কেন করে না, এটাই অন্যতম ফেভারিট কোশ্চেন। যে আয়নিক কম্পাউন্ডরা ক্র্যাক করে কিন্তু বেন্ড করে না কেন। ক্র্যাক করার রিজন হচ্ছে এখানে দেখো, যে যদি উপর থেকে হিট করা হয়, এটা বলতেছে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাইলে এটা দুইটা ভেতরে ঢুকে যাবে, এমন না যে বেঁকায় যাবে, তাদের মিসপ্লেসমেন্ট হয়ে যাবে, একটা আরেকটার পজিশনে চলে যাবে, আরেকটা আরেকটার পজিশনে চলে যাবে। এই যে মিসপ্লেসমেন্ট হয়েছে, এটাকে আমরা বলি ট্র্যাকিং, মানে সরে গেছে একটা জায়গা থেকে, ওকে, ট্র্যাক হয়ে গেছে। ল্যাটিস এনার্জি কি? আচ্ছা এই যে ল্যাটিস এনার্জি ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু কমপ্লিটলি সেপারেট ওয়ান মোল অফ আ সলিড আয়নিক কম্পাউন্ড ইনটু গ্যাসিয়াস আয়নস। এখানে বলতেছে ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর। এরপরে এটার ক্ষেত্রে এটা আমরা জানি যে ডেল এইচ ওভারঅল হবে ডেল এইচ ওয়ান প্লাস ডেল এইচ টু প্লাস ডেল এইচ থ্রি, সবগুলো যোগ করলে যেটা হয় ওইটা। আচ্ছা কোভ্যালেন্ট বন্ডিং এর কথা বলতে আছে অ্যাটম শেয়ার ইলেকট্রন টু অ্যাচিভ ফুল আউটার লেভেল অফ ইলেকট্রনস, মানে স্ট্যাবিলিটি গেইন এর জন্য, তাই না? দ্য শেয়ার্ড ইলেকট্রনস আর কল্ড এ শেয়ার্ড পেয়ার অর বন্ডিং পেয়ার। আচ্ছা অফেন ফাউন্ড বিটুইন টু নন মেটালস, দুইটা নন মেটালের মধ্যে জেনারেলি দেখা যায়। টিপিক্যাল অফ মলিকিউলার স্পেসিস দ্য শেয়ার্ড পেয়ার ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ পেয়ার অফ ডটস অর এ লাইন। মানে এরকম দুইটা ডট দেবো। আরে ভাই এগুলো আমি কেন আলোচনা করতেছি। আচ্ছা কোভ্যালেন্ট বন্ডিং এর জন্য এমন একটা রেডিয়াস আছে, মানে এই যে হাইড্রোজেনের মধ্যে একটা রেডিয়াস আছে অবভিয়াসলি, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে যখন ওভারল্যাপিং হইতেছে, এই দুইটার মধ্যে যে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, ওটা যদি ডি হয় তাহলে রেডিয়াস হবে হচ্ছে ডি/2। এখন এই রেডিয়াসটা তো র্যান্ডম যে কোনো কিছু হইতে পারে, এমনও হইতে পারে এরকম, এইরকম হইতে পারে, আবার এরকম হয়ে এরকম হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। তা কোনটা হবে, ওইটা নির্ধারণ করে হচ্ছে স্ট্যাবিলিটি। দেখেন এনার্জি যত মিনিমাম তত স্ট্যাবিলিটি বেশি হয়। এটা বোঝার জন্য একটা উদাহরণ টানা যাইতে পারে এরকম, যে মনে করেন যে একটা রিং আছে, রিং এর নিচের পয়েন্টে, আচ্ছা এটা ভালো মতো আঁকেন ও বুঝতে পারবেন না, এই যে এরকম একটা সার্কুলার রিং আছে, এরকম ভূমিতে আছে। এখন কোন একটা জিনিস এর নিচে থাকলে এটা বেশি স্টেবল হবে নাকি এইখানে থাকলে বেশি স্টেবল হবে? কথা হচ্ছে যে আমি জানি যে এই এ পজিশনে বেশি স্টেবল না বি পজিশনে বেশি স্টেবল। কথা হচ্ছে এ পজিশনে বেশি স্টেবল, অবভিয়াসলি এ পজিশনে বেশি স্টেবল, কারণ এটা ডিসপ্লেস করার চেষ্টা করা হইলে এর কোনো ড্রাস্টিক চেঞ্জ হবে না, এ ঘুরে আবার ওইখানে আসবে, ঘুরে আবার ওইখানে আসবে। কিন্তু এর যদি হালকা একটু ফোর্স অ্যাপ্লাই করা হয়, এ বেরোয় ধাপাস করে পড়বে, করে একটা বড় ধরনের এনার্জি চেঞ্জ হবে। সো এ, এবং আমরা যদি গ্র্যাভিটেশনাল এনার্জি নিয়েও কথা বলি বা পটেনশিয়াল এনার্জি নিয়ে কথা বলি, তাহলে আমরা জানি যে এটা এমজিএইচ এ আছে, বেশি এনার্জিতে আছে, আর এটা নিচে আছে, সো এটা জিরো এনার্জি স্টেট আছে। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এনার্জি যার যত কম, সে লাইফে তত বেশি স্টেবল। ওকে, সো এইটার ক্ষেত্রে আমরা দেখি যে এই এনার্জির গ্রাফ যখন প্লট করা হয় হাইড্রোজেনের মধ্যে এমন একটা এনার্জি আছে যেটা সবচেয়ে মিনিমাম, এবং ওই মিনিমাম এনার্জিতে দেখা যায় ওইটা স্টেবল, এবং ওই পরিমাণ যে রেডিয়াস, মানে ওইটা যে লেন্থ, যে লেন্থে তার এনার্জি সবচেয়ে মিনিমাম হইতেছে, ওইটাকে আমরা আর নট বলতেছি বা রেডিয়াস বলতেছি। ওকে, আচ্ছা কোভ্যালেন্ট বন্ডিং এর জন্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ডেনসিটি ইন হাইড্রোজেন এটা আমরা বুঝছি। তারপরে দ্য বন্ড অর্ডার, বন্ড এনার্জি, তারপরে বন্ডিং অফ ইলেকট্রন, বন্ড পোলারিটি। আচ্ছা বলতেছে ফর এ গিভেন পেয়ার অফ অ্যাটমস এ হায়ার বন্ড অর্ডার রিজাল্টস ইন এ শর্টার বন্ড লেন্থ এন্ড হায়ার বন্ড এনার্জি। এই জিনিসটা মনে রাখবেন, এখান থেকে আমাদের সিটিতে কোশ্চেন করছিল। হায়ার বন্ড অর্ডার যদি হয় তাহলে শর্টার বন্ড লেন্থ হবে এবং হায়ার বন্ড এনার্জি হবে। এটার এক্সপ্লানেশন বন্ড অর্ডার যখন আমরা করবো তখন দেখবোই, সামনে আছে। বাট তারপর আপাতত মনে রাখা উচিত বন্ড লেন্থ যদি ছোট হয় তাহলে এনার্জি বেশি হবে, কারণ দুইজন যদি কাছাকাছি থাকে, অবভিয়াসলি দুইটা মানুষ যখন কাছাকাছি থাকবে তখন তাদের মধ্যে এনার্জি বেশি হবে। আর দূরে দূরে থাকলে তাদের মধ্যে এনার্জি বেশি নাও হতে পারে। এনিওয়েজ ফর এ গিভেন পেয়ার অফ অ্যাটমস এ শর্টার বন্ড ইজ এ স্ট্রঙ্গার বন্ড, এটা আমরা জানি, এটা আই গেস আমরা পড়েই আসছি। শর্টার বন্ড যদি হয় তাহলে সেটা স্ট্রঙ্গার বন্ড হবে। বন্ড লেন্থ ইনক্রিজেস ডাউন এ গ্রুপ, আচ্ছা এটা আমরা জানি, এটা না জানা কিছু না। আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি এন্ড বন্ড পোলারিটি এটাও আপনারা করে আসছেন, বলতেছে কোভ্যালেন্ট বন্ড ইন হুইচ দ্য শেয়ার্ড ইলেকট্রন পেয়ার ইজ নট শেয়ার্ড ইকুয়ালি
but remains closer to one atom than the other is a polar covalent bond. মানে একটা আরেকটার নিকট। এটা কিভাবে তৈরি হয়? The ability of an atom to a covalent bond to attract the shared electron pair is called its electronegativity. যে কোনো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি থাকে। Unequal sharing of electrons causes the more electronegative atom of the bond to be partially negative and less electronegative atom to be partially positive. এখানে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, এজন্য ওখানে ডেল মাইনাস উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোজেনের দিকে ডেল প্লাস উৎপন্ন হচ্ছে এবং ইলেকট্রন গুলা এই দিকে একটু ঝুঁকে পড়বে। ওকে, এবং এইখানে আমরা দেখতেছি যে ইলেকট্রোনেগেটিভিটি এন্ড বন্ড পোলারিটির ক্ষেত্রে এটা আমরা অলরেডি দেখে আসছি, এটা দরকার নেই। আচ্ছা, লাইন দ্বারা দুইটা ইলেকট্রন বোঝাইতেছে, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, ড্রয়িং লুইস স্ট্রাকচার। আচ্ছা চলেন, লুইস স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয় এখানে স্যার যেভাবে বুঝাইছে মোটামুটি ভালোই আছে। বলতেছে এ ওয়ে টু কিপ ট্র্যাক অফ দিস ভ্যালেন্স ইলেকট্রনস, মানে কয়টা ভ্যালেন্স ইলেকট্রন বেঁচে যাইতেছে এটা ট্র্যাক রাখতে বলতেছে। ঠিক আছে, এখানে প্রথমে বলছে ফাইন্ড দ্য সাম অফ ভ্যালেন্ট ইলেকট্রনস অফ অল অ্যাটমস ইন দ্য পলিঅ্যাটমিক আয়ন অর মলিকিউলস। সো ভ্যালেন্স ইলেকট্রন গুলো ফাইন্ড আউট করতে বলতেছে। স্যার প্রথমে ফসফরাসের জন্য শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, ক্লোরিনের জন্য 7টা আছে, কিন্তু ক্লোরিন আছে আমাদের কাছে 3টা, যে কারণে 3 গুণন 7, 3 7 21 আর 5 26টা ইলেকট্রন টোটাল ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আছে। এখন আপনি কি করবেন? সেন্ট্রাল অ্যাটম বসাবেন। এখন সেন্ট্রাল অ্যাটম আপনি কিভাবে বসাবেন? দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ দ্য লিস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। সো আমার সাজেশন থাকে যে সেন্ট্রাল অ্যাটম আপনি প্রথমে দেখবেন যেটা সবচেয়ে কম সংখ্যায় আছে ওইটা বসান। সো ফসফরাস সবচেয়ে কম আছে, এই জন্য আমরা ফসফরাসকে মাঝে বসাইতেছি। এর পরবর্তীতে দেখতে হয় যে কোনটার ইলেকট্রোনেগেটিভিটি কম, মানে POCl3, এটা যদি বলে তখন আপনার সেন্ট্রাল অ্যাটম হবে ফসফরাস। কেন? কারণ ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কম অক্সিজেনের তুলনায়, এই জন্য আপনার POCl3 এর জন্য বা POCl2 এর জন্য আপনার ফসফরাস মাঝে হবে। আবার যদি এমন হয় যে আপনার ইলেকট্রোনেগেটিভিটি দিয়েও হইতেছে না, যেটা খুবই রেয়ার কেস, ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে হবে না, এটা প্রায় আনইমাজিনেবল, বাট যদি সেটাও না হয় তখন আপনি দেখবেন কোনটার আকার বড়, যেটার আকার বড় সেটা হবে সেন্ট্রাল অ্যাটম। ওকে, সো এটা হচ্ছে প্রসেস। এখন আপনি যখন ফসফরাসকে বসাই দিছেন এবং ক্লোরিন রে দুই সাইডে বসাবেন, বসানোর পরে ফার্স্ট বন্ড গুলা তো দিতেই হবে। সো একটা সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড দিয়ে দিছেন। এখন তাহলে আপনার ইলেকট্রন কয়টা চলে গেল? চলে গেল হচ্ছে প্রত্যেকটা বন্ডে দুইটা করে আছে, একটু আগে দেখছি। সো 2 2 4 আর 2 6, 26 থেকে 6 বাদ, সো 20টা থাকতেছে। ট্র্যাক রাখা এই বিষয়টাকে বলে ট্র্যাকিং। সো এটা আপনার এইভাবে দেখাই দেখাই পরীক্ষায় করতে হবে। এখন আপনি যদি সেটা করেন, এখন আপনার সবকিছু হয়ে গেছে, এখন আপনি ফিল আপ করবেন, যে ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে ফিল আপ করা শুরু করবেন। করার জন্য আপনি প্রথমে বাইরের থেকে শুরু করবেন। ক্লোরিনের দুইটা দিলেন, দুইটা দুইটা এইভাবে সবগুলারে দিয়ে দিলেন। সো 3 6 18, 18টা দুইটা বেঁচে গেছে। দুইটা কই যাবে? দুইটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমে যাবে। এইভাবে আমরা একটা অ্যাটমের লুইস স্ট্রাকচার অঙ্কন করি। সো প্রথমে আমরা দেখি যে আমার যেই সকল অ্যাটম আছে ওগুলার ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের সামেশন কত। আগের কেসে দেখা গেছে 26। তারপরে যে সকল সারাউন্ডিং অ্যাটম আছে ওগুলার পাশে বসাই দিব, দিয়ে একটা করে দাগ দিয়ে দিব, কারণ সিঙ্গেল বন্ড তো থাকবেই। সো দেওয়ার পরে দেখবো যে কয়টা ইলেকট্রন বেঁচে আছে। আমার ক্ষেত্রে বেঁচে ছিল 20টা। তারপরে আমি বাইরের দিক থেকে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন গুলো ফিল আপ করতে করতে আসবো যে এর কয়টা যোজ্যতা ইলেকট্রন আছে। যখন ফিল আপ হয়ে যাবে তখন বেঁচে থাকবে যেগুলা, সেগুলা জেনারেলি সেন্ট্রাল অ্যাটমে যাবে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাবল বন্ড তৈরি করতে দেখা যায়, যেটা আমরা দেখতেছি, সমস্যা নেই। এই যে এখানে বলতেছে যে ইফ ইউ রান আউট অফ ইলেকট্রনস, মানে আপনি এই যে ভ্যালেন্স ইলেকট্রন দেওয়া শুরু করছেন, ভালো কথা, ভ্যালেন্স ইলেকট্রন দিয়েও ফেলছেন, বাট সমস্যা যেটা হয়েছে যে আপনার সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা ফিল আপ হয় না, মানে অক্টেট ফিল আপ হয় না। 1 2 3 4 8টা ফিল আপ হয় না, তখন আপনি কি করবেন? এইখানে যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো আছে তখন এরা বন্ডিং এ অংশগ্রহণ করবে, এবং এখানে স্যার সুন্দর করে দেখাই দিচ্ছে যে এখান থেকে জাম্প করে এখানে আসতেছে, এখান থেকে জাম্প করে এখানে আসতেছে, এসে এখানে ট্রিপল বন্ড ফর্ম করতেছে। ওকে, আর এক্সেপশন আছে অক্টেট রুলের। এখানে বলতেছে দেয়ার আর থ্রি টাইপস অফ আয়নস অর মলিকিউলস দ্যাট ডু নট ফলো দ্য অক্টেট রুল। আয়নস আর মলিকিউলস উইথ অ্যান অড নাম্বার অফ ইলেকট্রনস, আয়নস আর মলিকিউলস উইথ লেস দ্যান অ্যান অক্টেট, আয়নস আর মলিকিউলস উইথ মোর দ্যান 8, এটা আমরা জানি যে PCl5, তারপরে হচ্ছে BF3, তারপরে SF6, এগুলো অক্টেট রুল ফলো করে না।
তারপরে ফর্মাল চার্জ এন্ড লুইস স্ট্রাকচারের যে বিষয়টা আছে এখানে বলতেছে যে an atom's formal charge is the difference between the number of valence electrons in an isolated atom and the number of electrons assigned to that atom in a Lewis structure. আচ্ছা ফর্মাল চার্জটা আমরা করব, এটা একটু ভালো করে করতে হবে। আচ্ছা কোভ্যালেন্ট বন্ডিং, এই টপিক গুলো একটু ভালো করে করতে হবে। এখানে আমার হুবহু গেলে হবে না, এখানে আমার একটু স্লাইডে আপনাদের দেখাতে হবে। হ্যাঁ এগুলো আপনাদের একটু দেখাতে হবে স্লাইড। হ্যাঁ এখানে আচ্ছা কেমিস্ট্রির আরেকটা লেকচার লাগবে এই চ্যাপ্টারের উপর। ওকে হোল্ড আ মিনিট। আমরা কেমিক্যাল বন্ডিং বইয়ের থেকে কিছুটা দেখি যে আমরা কোনো কিছু স্কিপ করে যাচ্ছি। এই দেখেন চেনা চেনা লাগে। হ্যাঁ চলেন তো দেখে শিখব। হয় হয় এই যে সো বুঝতে পারতেছেন কোন বই থেকে পড়তে হবে। আচ্ছা এখানে হচ্ছে যে আমাদের অ্যাটমিক প্রপার্টিজ এন্ড কেমিক্যাল বন্ডস এর মধ্যে বলতেছে পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ আছে, তারপর মেটাল আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, এগুলা নিয়ে যেগুলো আমরা আলোচনা করছি ওগুলা আছে। এই যে মেটালিক বন্ডিং, তারপরে কোভ্যালেন্ট বন্ডিং, তারপরে আয়নিক বন্ডিং, মেটাল উইথ নন মেটাল। সময় থাকলে এগুলা দেখে নিবেন একবার, আর না সময় থাকলে সমস্যা নেই, এগুলো আপনি পারবেন আবার জানি এমনিতে। মেটাল উইথ মেটাল, এটা হচ্ছে মেটালিক বন্ডিং। এবার হচ্ছে লুইস সিম্বলস এন্ড অক্টেট রুল, এটা আমরা দেখলাম যে এইভাবে ফিল আপ করতে বলছে। এটা লাগবে না, না এটা লাগবে না, এটা আপনার লাগবে না। পিরিয়ডিক ফ্রেন্ডস ইন ল্যাটিস এনার্জি, এই যে এই জিনিসটা দেখতে হবে। যেটা কোভ্যালেন্ট বন্ডিং মডেল, এই যে এই জিনিসটা বলছে এনার্জি রিলিজড when hydrogen bond forms, this energy is released when the bond forms bond energy, this energy is absorbed when the bond breaks। আচ্ছা এই যে বন্ডিং পেয়ারস আর এগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, এগুলো আমরা জানি প্রপার্টিজ অফ এ কোভ্যালেন্ট বন্ড, এগুলো অলরেডি আমরা দেখে আসছি। বন্ড লেন্থ এন্ড কোভ্যালেন্ট লেন্থ, এটা আই গেস বুঝতে পারছেন। এরপর বলতেছে হাউ দ্য মডেল এক্সপ্লেইনস দ্য প্রপার্টিজ অফ কোভ্যালেন্ট স্ট্রাকচারস, এটা লাগবে না, এটা মোটেও লাগবে না। আচ্ছা বন্ড এনার্জি এন্ড কেমিক্যাল চেঞ্জ, আচ্ছা এটাও লাগবে না। এগুলো আছে আমাদের অন্য চ্যাপ্টারে। বলতেছে বিটুইন এক্সট্রিম ইলেকট্রোনেগেটিভিটি এন্ড বন্ড পোলারিটি, এই যে অলরেডি ডিসকাস করে ফেলছি। যে সেখানে পরের গুলা বলে না, হাইব্রিডাইজেশন নয় এখানে আমরা করব। বাট এই চ্যাপ্টার যদি দেখেন জীবনে একবার রিডিং দিবেন, একবারের বেশি রিডিং দিবেন না, এটা ওইভাবেই করবেন।
তাহলে কেমিস্ট্রি আমাদের হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার শেষ হলো, আর হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর আর একটা লেকচার লাগবে, লেগে অন্য চ্যাপ্টার শুরু করবে। আমার প্ল্যান আছে আমি আগামীকালকে থেকে বা আগামী দিন থেকে ডাইনামিক শুরু করব, ডাইনামিক শেষ করব। আর কেমিস্ট্রি যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করার দরকার, কারণ আপনাদের ওই দিক থেকে ডায়নামিক্স এর প্রায় একটা চ্যাপ্টার হয়েছে, এখনো 3টা চ্যাপ্টার বাকি আছে। সো ওখানকার চ্যাপ্টার গুলো একটু বড় বড়, ওই চ্যাপ্টার গুলো ধরে ওইটা শেষ করতে হবে। আর আজকে প্রায় 1.5টা চ্যাপ্টার হয়ে গেছে বলা যায়, এটা শেষ করতে আর 1 ঘন্টাও লাগবে না, এই কেমিক্যাল বন্ডিং এর এটা। আর আমাদের তেমন আসেই হচ্ছে শুধু কলয়েডস আছে, কলয়েডস আছে আর 2টা চ্যাপ্টার একদিনে শেষ হয়ে গেছে প্রায় বলা যায়। সো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা এর পরের লেকচারে ডায়নামিক্স এবং এটা শেষ করব। আল্লাহ হাফেজ।